সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার বন্ড ভ্যালুয়েশন নিয়ে ডিসকাস করব। তাহলে আমরা প্রথমেই জেনে নিই বন্ড কি। বন্ড একটি দীর্ঘমেয়াদী ঋণের দলিল যা কোম্পানি বা সরকার কর্তৃক নির্দিষ্ট সুদের হারে ইস্যু করা হয়। এখানে আমাদেরকে কয়েকটা কি পয়েন্ট মনে রাখতে হবে। বন্ড কি? দীর্ঘমেয়াদী ঋণের দলিল। কে ইস্যু করে? কোম্পানি বা সরকার। কিভাবে ইস্যু করে? নির্দিষ্ট সুদের হারে। এখন আমরা দেখব বন্ডের প্রকার। বন্ডকে অনেকগুলো দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আমরা প্রথমেই জেনে নিব ইস্যুকারী প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বন্ড কত প্রকার। ইস্যুকারী প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে বন্ড 4 প্রকার, যেমন ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, মিউনিসিপ্যাল বন্ড অ্যান্ড ফরেন বন্ড। এখন আমরা জানব ট্রেজারি বন্ড কি। সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বন্ড বলে। এরূপ বন্ড ঝুঁকিমুক্ত এবং কম সুদ বিশিষ্ট হয়ে থাকে। আর কর্পোরেট বন্ড কি? কোম্পানি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে কর্পোরেট বন্ড বলে। এরূপ বন্ড ঝুঁকিপূর্ণ এবং অধিক সুদ বিশিষ্ট হয়ে থাকে। তাহলে আমরা যদি এখানে একটা বিষয় খেয়াল করি, ট্রেজারি বন্ড এবং কর্পোরেট বন্ডের মধ্যে একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। সেটা কেমন? ট্রেজারি বন্ড হচ্ছে ঝুঁকিমুক্ত এবং কম সুদ বিশিষ্ট, আর কর্পোরেট বন্ড ঝুঁকিপূর্ণ এবং অধিক সুদ বিশিষ্ট। তাহলে এখন আমরা জানব মিউনিসিপ্যাল বন্ড কি। সরকারের উন্নয়ন সহযোগী কোনো এজেন্সি কর্তৃক ইস্যুকৃত বন্ডকে মিউনিসিপ্যাল বন্ড বলে। এরূপ বন্ডের তারল্যজনিত ঝুঁকি ট্রেজারি বন্ড অপেক্ষা বেশি, ফলে প্রদত্ত সুদের হারও ট্রেজারি বন্ড অপেক্ষা বেশি। আর মিউনিসিপ্যাল বন্ডের একটি সুবিধা আছে, সেটি হচ্ছে এটি একটি করমুক্ত বন্ড। আর বৈদেশিক বন্ড কি? এক দেশের কোম্পানি বা সরকার কর্তৃক অন্য কোনো দেশে ইস্যুকৃত বন্ডকে বৈদেশিক বন্ড বলে। এরূপ বন্ডের ঝুঁকি অনেক বেশি এবং প্রযোজ্য সুদের হারও অনেক বেশি হয়ে থাকে। আর এখন আমরা জানব জামানতের ভিত্তিতে বন্ড কত প্রকার। জামানতের ভিত্তিতে বন্ড 2 প্রকার, জামানতযুক্ত বন্ড এবং জামানতবিহীন বন্ড। তাহলে দেখা যাক জামানতযুক্ত বন্ড কি। স্থায়ী সম্পত্তি জামানত রেখে যে সকল বন্ড ইস্যু করা হয় তাদেরকে জামানতযুক্ত বন্ড বলে। যেহেতু স্থায়ী সম্পত্তি জামানত রাখতে হয়, তাই এরূপ বন্ডে দেউলিয়া ঝুঁকি কম। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, মর্টগেজ একটি জামানতযুক্ত বন্ড। আর জামানতবিহীন বন্ড কি? স্থায়ী সম্পত্তি জামানত না রেখে যে সকল বন্ড ইস্যু করা হয় তাদেরকে জামানতবিহীন বন্ড বলে। যেহেতু এখানে কোনো স্থায়ী সম্পত্তি জামানত রাখতে হয় না, তাই এখানে দেউলিয়া ঝুঁকি বেশি। আর জামানতবিহীন বন্ডের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে জামানতবিহীন বন্ডের ধারকগণ জামানতযুক্ত বন্ডের ধারক অপেক্ষা আয় ও সম্পদের উপর অগ্রাধিকার পান। এখন আমরা জানব মেয়াদের ভিত্তিতে বন্ড কত প্রকার। মেয়াদের ভিত্তিতে বন্ড 2 প্রকার, নির্দিষ্ট মেয়াদী বন্ড এবং চিরস্থায়ী বন্ড। তাহলে দেখা যাক নির্দিষ্ট মেয়াদী বন্ড কি। যে সকল বন্ডে নির্দিষ্ট সময়ের মধ্যে আসলত্ব পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয় তাদেরকে পরিশোধযোগ্য বন্ড বা নির্দিষ্ট মেয়াদী বন্ড বলে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর আসলত্বটা পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া থাকে। আর চিরস্থায়ী বন্ড কি? যে সকল বন্ডে পরিশোধের মেয়াদ উল্লেখ থাকে না তাদেরকে অপরিশোধযোগ্য বন্ড বা চিরস্থায়ী বন্ড বলে। অর্থাৎ এখানে সময়ের কথাটা উল্লেখ থাকবে না। তাহলে আমরা জানলাম ইস্যুকারী প্রতিষ্ঠান দৃষ্টিকোণ থেকে বন্ড 4 প্রকার, জামানতের ভিত্তিতে বন্ড 2 প্রকার, মেয়াদের ভিত্তিতে বন্ড 2 প্রকার। এগুলো ছাড়াও বন্ডের আরও অনেকগুলো প্রকার আছে। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ বন্ড দেখিনি। ইনকাম বন্ড কি? যে বন্ডের সুদ প্রদান কোম্পানির আয়ের উপর নির্ভরশীল অথবা কোম্পানির মুনাফার উপর নির্ভরশীল তাদেরকে বলা হচ্ছে কি ইনকাম বন্ড অথবা আয় বন্ড। অর্থাৎ কোম্পানির লাভ হলেই সুদ দিবে, আদরে সুদ দিবে না। যদি লোকসান হয় সেক্ষেত্রে সুদ প্রদান করবে না। এখন দেখি জাঙ্ক বন্ড কি। উচ্চ ঝুঁকি এবং উচ্চ আয় সম্পন্ন বন্ডকেই জাঙ্ক বন্ড বলে। তাহলে যেখানে ঝুঁকির পরিমাণটাও বেশি, আয়ের পরিমাণটাও বেশি। আর জিরো কুপন বন্ড কি? যে বন্ডে সুনির্দিষ্ট কোনো সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। এখন আমরা দেখব কুপন বন্ড কি। এটা এমন একটা বন্ড যেখানে বন্ডের সব বৈশিষ্ট্যই উল্লেখ থাকবে। যেমন আমরা যদি বলি
যে বন্ডে নির্দিষ্ট পরিশোধকাল, সুদের হার, অবিহিত মূল্য এবং পরিশোধিত মূল্য উল্লেখ থাকে তাকে কি বলে? কুপন বন্ড বলে। আর পুট বন্ড কি? যখন বন্ডের ধারক নির্দিষ্ট সময় পর বন্ডের ইস্যুকারীকে তা ক্রয়ের অনুরোধ জানায় তখন তাকে বলা হচ্ছে পুট বন্ড। অর্থাৎ বন্ডের ধারক একটা নির্দিষ্ট সময় পর বন্ডের ইস্যুকারীকে তা ক্রয়ের অনুরোধ জানাবে। আর যৌথ বন্ড কি? নাম দেখেই বোঝা যাচ্ছে, যখন দুই বা ততোধিক কোম্পানি যৌথভাবে বন্ড ইস্যু করে তখন সেই বন্ডকে যৌথ বন্ড বলে। তাহলে দুই বা ততোধিক কোম্পানি একসাথে বন্ড ইস্যু করবে, যৌথভাবে বন্ড ইস্যু করবে, সেটাকে বলবো আমরা যৌথ বন্ড। এখন আমরা জানবো ভ্যালু অফ বন্ড অর্থাৎ বন্ড মূল্যায়ন। তাহলে প্রথমেই জেনে নিই বন্ড মূল্যায়ন কি। যে প্রক্রিয়ার মাধ্যমে বন্ডের বর্তমান মূল্য অথবা অন্তর্নিহিত মূল্য নির্ণয় করা হয় বা নিরূপণ করা হয় তাকে বন্ড মূল্যায়ন বলে। অর্থাৎ যে প্রক্রিয়ার সাহায্যে বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করবো সেটাকে বলা হচ্ছে বন্ড মূল্যায়ন। তাহলে বন্ড মূল্যায়ন অর্থাৎ ভ্যালু অফ বন্ডের জন্য আমরা 5টা সূত্র শিখব। আমি আবারও বলছি, ভ্যালু অফ বন্ডের জন্য আমরা 5টা সূত্র শিখব। তার মধ্যে নির্দিষ্ট মেয়াদী বন্ডের জন্য 4টা সূত্র আর চিরস্থায়ী বন্ডের জন্য 1টা সূত্র। আমি আবারও বলছি, বন্ডের ভ্যালু নির্ণয়ের জন্য আমরা 5টা সূত্র শিখব। তার মধ্যে নির্দিষ্ট মেয়াদী বন্ডের জন্য 4টা সূত্র, চিরস্থায়ী বন্ডের জন্য 1টা সূত্র। তাই আমরা প্রথমেই 1 নম্বর সূত্র জেনে নিই। ভ্যালু অফ বন্ড ইকুয়াল ইন্টারেস্ট ইন্টু 1 minus 1 by 1 plus carry whole to the power n divided by carry plus mb divided by 1 plus carry whole to the power n। আমি 1 নম্বর সূত্রটা আরও একবার বলবো। ভ্যালু অফ বন্ড ইকুয়াল ইন্টারেস্ট ইন্টু 1 minus 1 by 1 plus carry whole to the power n divided by carry plus mb divided by 1 plus carry whole to the power n। তাহলে এই 1 নম্বর সূত্রটা দুইবার বলার নিশ্চয়ই কারণ আছে। তাহলে আমরা যদি 2 নম্বর সূত্রটা দেখি তাহলে জাস্ট 1 নম্বর সূত্রটাকে 3টা জায়গায় মডিফাই করে নিব। তাহলে কোথায় কোথায় মডিফাই করব? আমরা ইন্টারেস্টের নিচে একটা এম আনবো, ক্যারির নিচে একটা এম আনবো, এন এর পাশে একটা এম আনবো। আমি আবারও বলছি, 1 নম্বর সূত্রটাকে যদি আমরা 3টা জায়গায় মডিফাই করি তাহলে 2 নম্বর সূত্র পেয়ে যাব। তাহলে ইন্টারেস্টের নিচে এম, ক্যারির নিচে এম, এন এর পাশে এম। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা 1 নম্বর সূত্রটাকে জাস্ট মডিফাই করে 2 নম্বর সূত্রটা পেয়েছি। এখন 3 নম্বর সূত্রটাও কিন্তু আমাদেরকে ওভাবে শিখতে হবে না। 1 নম্বর সূত্রের শেষ অংশটা mb ডিভাইডেড বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার n, এটা লিখে দিলেই 3 নম্বর সূত্র হয়ে যাবে। তাহলে 1 নম্বর সূত্রের শেষ অংশটা mb ডিভাইডেড বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার n লিখে দিলেই 3 নম্বর সূত্রটা হয়ে যাবে। এরপর আমরা দেখব 4 নম্বর সূত্র। ভ্যালু অফ বন্ড ইকুয়াল সামেশন অফ it প্লাস bt ডিভাইডেড বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার t। আবারও বলছি, 4 নম্বর সূত্র ভ্যালু অফ বন্ড ইকুয়াল সামেশন অফ it প্লাস bt ডিভাইডেড বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার t। আর আমরা যদি 5 নম্বর সূত্রটা দেখি, ভ্যালু অফ বন্ড ইকুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই ক্যারি। তাহলে আমি তোমাদেরকে 5টা সূত্র বলে দিলাম। 1 নম্বর সূত্রকে 3টা জায়গায় যদি মডিফাই করে 2 নম্বর সূত্র পাবো। 1 নম্বর সূত্রের শেষ অংশটা হচ্ছে 3 নম্বর সূত্র, তারপর 4 নম্বর সূত্রটা এবং 5 নম্বর সূত্র আমাদেরকে আলাদা করে শিখতে হবে। তাহলে এখন এই 5টা সূত্রের মধ্যে কোন সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব? 1 নম্বর সূত্র আমরা অ্যাপ্লাই করব ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যানুয়ালি অথবা ইয়ারলি উল্লেখ থাকলে। আর 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব আমরা ইন্টারেস্টের ক্ষেত্রে হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, উইকলি, ডেইলি, কন্টিনিউয়াসলি, বাই মান্থলি উল্লেখ থাকলে। আর 3 নম্বর সূত্র কখন অ্যাপ্লাই করব? প্রশ্নে জিরো কুপন বন্ড উল্লেখ থাকলে। 4 নম্বর সূত্র কখন অ্যাপ্লাই করব? বন্ডের ভ্যালু প্রতি বছর পরিশোধ করলে। আর 5 নম্বর সূত্র কখন অ্যাপ্লাই করব? একদম সহজ, যখন সময়ের কথা উল্লেখ থাকবে না। তাহলে আমরা সূত্র শিখে ফেললাম এবং সূত্রগুলো কখন অ্যাপ্লাই করব সেটাও শিখলাম। এখন সূত্রগুলোর এক্সপ্লেনেশন দেখব। তাহলে আইএনটি অথবা আইটি মানে হচ্ছে ইন্টারেস্ট, আর বিটি মানে হচ্ছে প্রিন্সিপাল রিপেমেন্ট, আর এমবি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, আর এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স, টি মানে হচ্ছে টাইমস। তাহলে এন এবং টি এর ক্ষেত্রে একটু কথা আছে সেটা বলে নিচ্ছি। সময়ের ক্ষেত্রে দুইটা দিয়েই সময় বোঝাই। তাহলে এন এর ক্ষেত্রে আমরা সময়টাকে একসাথে বা একবারে লিখব,
আর টি এর ক্ষেত্রে সময়টাকে আমরা আলাদা আলাদা করে বা ভেঙে ভেঙে লিখব। আর ক্যাডি, এখানে ক্যাডিটা আমাদের একটা মূল ফ্যাক্ট। তাহলে ক্যাডি মানে কি? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, ইয়েল্ডিং পার্সেন্টেজ, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি, ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, অপরচুনিটি কস্ট, ডিসকাউন্ট রেট। অনেকগুলো নাম নিশ্চয়ই তোমাদের মাথার উপর দিয়ে গেছে। তাহলে আমরা ইজিলি কীভাবে মনে রাখবো? বন্ড ভ্যালুয়েশনের অঙ্কে ইন্টারেস্ট রেট এবং কুপন রেট ছাড়া অন্য যে রেট থাকবে সবগুলোকে আমরা কি বলবো? ক্যাডি বলবো। তারপরে অঙ্কের সিচুয়েশন ভেদে অনেকগুলো নাম হতে পারে। এখন আমরা বন্ডের বেসিকগুলো বিষয়গুলো পড়লাম, তারপর বন্ডের সূত্রগুলো শিখলাম, কখন কোন সূত্র অ্যাপ্লাই করবো সেটাও জানলাম। এখন দেখা যাক প্রবলেম। তাহলে প্রবলেম নাম্বার 1, ফলোইং আর দ্য ইনফরমেশন রিলেটিং টু এ বন্ড। তাহলে নিচে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো বন্ডের ইনফরমেশন বলাই আছে। ফেস ভ্যালু 2000 টাকা, কুপন রেট 13%, ডিসকাউন্ট রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 7 years। আমাদেরকে বলছে হোয়াট উইল বি দ্য প্রাইস অফ বন্ড, বন্ডের প্রাইস বের করতে বলছে ইফ ইন্টারেস্ট ইজ পেইড ইয়ারলি অ্যান্ড বাই মান্থলি। তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। এটা হচ্ছে বন্ডের অঙ্ক। এখানে ইনফরমেশন আছে কি? ফেস ভ্যালু 2000 টাকা, কুপন রেট 13%, ডিসকাউন্ট রেট 15%, ম্যাচুরিটি পিরিয়ড 7 বছর। আমাদেরকে বলছে বন্ডের ভ্যালু বের করতে হবে, কিন্তু ইন্টারেস্টের ক্ষেত্রে দুইটা কথা বলা আছে। একটা হচ্ছে ইন্টারেস্ট ইয়ারলি পে করবে অর্থাৎ বছরে একবার, আরটা হচ্ছে বাই মান্থলি পে করবে অর্থাৎ বছরে 6 বার, দ্যাট মিনস 2 মাস অন্তর অন্তর। তাহলে আমরা বন্ডের ভ্যালু নির্ণয়ের জন্য 5টা সূত্র শিখছিলাম, তার মধ্যে নির্দিষ্ট মেয়াদী বন্ডের জন্য 4টা সূত্র আর চিরস্থায়ী বন্ডের জন্য একটা সূত্র। তো এই অঙ্কটা হচ্ছে নির্দিষ্ট মেয়াদী বন্ডের অঙ্ক। আর তাহলে নির্দিষ্ট মেয়াদী বন্ডের অঙ্ক মানে 4টা সূত্র থেকে হবেই। এখানে যেহেতু ইন্টারেস্ট ইয়ারলি বলা আছে তাহলে 1 নম্বর সূত্র হবে একবার, আর বাই মান্থলি যেহেতু বলা আছে 2 নম্বর সূত্র হবে একবার। তাহলে দেখা যাক সলিউশন। ভ্যালু অফ বন্ড আর হেডলাইনে লেখা আছে ইয়ারলি। তাহলে সূত্র হবে কোনটা? 1 নম্বরটা, ভ্যালু অফ বন্ড ইকুয়াল ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ক্যারি প্লাস MB ডিভাইডেড বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার n। তাহলে আমরা প্রত্যেকটার মান বের করে নিই। প্রথমেই ইন্টারেস্ট কত হবে? 2000 টাকা, 13%, 260 টাকা। এরপরে ক্যারি কত হবে? তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করছিলাম ইন্টারেস্ট রেট এবং কুপন রেট ছাড়া অন্য যে রেট থাকবে সেটা ক্যারি হবে। তাহলে এখানে ইন্টারেস্ট রেট ছাড়া অন্য একটা রেট ছিল, সেটা হচ্ছে ডিসকাউন্ট রেট। তাহলে ক্যারি 15%। আর এন এর মান কত হবে? 7 বছর মেয়াদি বন্ড, তাই 7 বছর। আর MB মানে ম্যাচুরিটি ভ্যালু। তাহলে প্রশ্নে MB সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য ছিল না, তাই ফেস ভ্যালুকে আমরা MB ধরে নিলাম কত? 2000 টাকা। এখন ইন্টারেস্টের মান বসালাম, ক্যাডির মান বসালাম, এন এর মানও বসালাম, MBর মানও বসালাম। যদি ক্যালকুলেশন করি আনসার আসবে 1834। তাহলে একটা রিকোয়ারমেন্ট শেষ। আমরা এখন দেখবো 2 নম্বর রিকোয়ারমেন্ট, সেটাও ভ্যালু অফ বন্ড, কিন্তু ইন্টারেস্টের ক্ষেত্রে কি বলা ছিল? বাই মান্থলি। শুধু এখানে একটা ইনফরমেশন চেঞ্জ করতে হবে, তারপর আমি বলে দিচ্ছি। তো যেহেতু বাই মান্থলি বলা আছে, অবশ্যই আমাদের কত নম্বর সূত্র হবে? 2 নম্বর সূত্র হবে। আর 2 নম্বর সূত্র আমরা খুব ইজিলি মনে রাখছিলাম, সেটা হচ্ছে কি 1 নম্বর সূত্রটাকে আমরা 3টা জায়গায় মডিফাই করে দিব। ইন্টারেস্টের নিচে M, ক্যাডির নিচে M, এন এর পাশে M। তোমরা একটু দেখো মিলিয়ে নাও ঠিক আছে কিনা। তো ইন্টারেস্ট কত হবে? ওই 2000 টাকা, 13%, 260 টাকা। আর এন এর মান কত হবে? 7 বছর। আর ক্যারি হবে 15%। আর MB কত? ঠিক আগের মতোই 2000। M এর মান কত হবে? তাহলে যেহেতু এখানে বাই মান্থলি বলা আছে, বাই মান্থলি মানে 2 মাস অন্তর অন্তর, অর্থাৎ 1 বছরে কয়বার? 6 বার, তাই M এর মান কত? 6। এখন আমরা সবগুলো মান বসিয়ে দিব। বসানোর পরে আনসার আসবে কত? 1827। তাহলে এখন আমি তোমাদেরকে আরও একটা ইনফরমেশন শেখাবো, সেটা হচ্ছে M এর মান কখন কত হবে। দেখো তাহলে M এর মান প্রশ্নে যখন হাফ ইয়ারলি অথবা সেমি অ্যানুয়ালি বলবে তখন M এর মান হবে 2, কোয়ার্টারলি বললে 4, মান্থলি বললে 12, বাই মান্থলি বললে 6, উইকলি বললে 52, ডেইলি অর কন্টিনিউয়াসলি বললে 360।
মনারা কিন্তু খেয়াল করতে হবে, আমি যেভাবে পড়াচ্ছি ঠিক সেভাবেই তোমাদেরকে পড়তে হবে, ইনশাল্লাহ খুব সুন্দর করে আয়ত্ত হবে। তাহলে এই মানগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে আমি এখন আরেকটা প্রবলেম সলভ করব, দেখা যাক। তাহলে প্রবলেম নাম্বার 2, র্যাঙ্কস লিমিটেড ইস্যুজ এ জিরো কুপন বন্ড হ্যাভিং এ 10 years রিমেনিং টু ম্যাচুরিটি। তাহলে র্যাঙ্কস লিমিটেড যে বন্ডগুলো ইস্যু করে সেগুলো হচ্ছে জিরো কুপন বন্ড এবং কয় বছর মেয়াদি বন্ড, 10 বছর মেয়াদি বন্ড। অ্যান্ড টাকা 1000 ফেস ভ্যালু, প্রত্যেকটা বন্ডের ফেস ভ্যালু হচ্ছে কত, 1000 টাকা। ইফ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ইজ 11%, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ বন্ড। আমাদেরকে বন্ডের ভ্যালু বের করতে বলছে। তাহলে বন্ডের ভ্যালু মানেই 5টা সূত্র, নির্দিষ্ট মেয়াদি বন্ড হলে 4টা সূত্র, চিরস্থায়ী বন্ড হলে 1টা সূত্র। এটা অবশ্যই যেহেতু 10 বছরের কথা বলা আছে নির্দিষ্ট মেয়াদি বন্ড, আবার এখানে কি লেখা আছে, জিরো কুপন বন্ড, তাহলে আমাদের কষ্ট করার দরকার নেই। জিরো কুপন বন্ড মানেই কত নাম্বার সূত্র হবে, অবভিয়াসলি 3 নাম্বার সূত্র হবে। দেখো তাহলে ভ্যালু অফ বন্ড ইকুয়াল এমবি ডিভাইড বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে এমবি সম্পর্কে কোনো তথ্য বলা নাই, তাই আমরা ফেস ভ্যালুকে এমবি ধরে নিলাম 1000, আর ইন্টারেস্ট রেট এবং কুপন রেট নাই যেহেতু জিরো কুপন বন্ড। তাহলে ক্যারির মান আছে কত পার্সেন্ট, 11% বসিয়ে দিলাম। এন এর মান কত বছর, 10 বছর। আনসার আসবে কত, 352। এখন আমরা আরো একটা প্রবলেম সলভ করব, প্রবলেম নাম্বার 3। এই টাকা 1000 পারপেচুয়াল বন্ড, কি পয়েন্ট কিন্তু, পারপেচুয়াল বন্ড মানে চিরস্থায়ী বন্ড, ইজ কারেন্টলি সেলিং ফর 950। তাহলে 1000 টাকা মূল্যের পারপেচুয়াল বন্ড বর্তমানে বিক্রি করে কত টাকায়, 950 টাকায়। দ্য কুপন রেট অফ ইন্টারেস্ট ইজ 13.5%। কুপন রেট অথবা ইন্টারেস্ট রেট দেওয়া আছে কত, 13.5%, অ্যান্ড ডিসকাউন্ট রেট 15%। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড, আমাদেরকে বন্ডের ভ্যালু বের করতে বলছে। তাহলে বন্ডের ভ্যালু মানেই 5টা সূত্র, তো এটা বন্ডের অঙ্ক, কিন্তু এখানে পারপেচুয়াল বন্ড বলা আছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ নেই, নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ নেই মানেই 5 নাম্বার সূত্র হবে। তাহলে উই নো ভ্যালু অফ বন্ড ইকুয়াল ইন্টারেস্ট ডিভাইডেড বাই ক্যারি। তাহলে এখানে ইন্টারেস্ট কত হবে, 1000 টাকার 13.5%, 135 টাকা। আর ক্যারি কত হবে, তাহলে ইন্টারেস্ট রেট এবং কুপন রেট ছাড়া অন্য যে রেট থাকে সেটা হচ্ছে ক্যারি 15%। আমরা মান বসিয়ে দিলাম, আনসার কত, 900 টাকা। তাহলে এখন আরো একটা প্রবলেম সলভ করা যাক, প্রবলেম নাম্বার 4। নাভানা লিমিটেড is proposing to sell a 5 years bond of টাকা 1000 at 6% rate of interest per annum। তাহলে নাভানা লিমিটেড যে বন্ডগুলো বিক্রি করে সেগুলো 5 বছর মেয়াদি বন্ড, 1000 টাকা মূল্যের বন্ড, 6% সুদ। দ্য বন্ড অ্যামাউন্ট উইল বি অ্যামোর্টাইজড ইকুয়ালি ওভার ইটস লাইফ। এই সেন্টেন্সটা আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। দ্য বন্ড অ্যামাউন্ট উইল বি অ্যামোর্টাইজড ইকুয়ালি ওভার ইটস লাইফ। তাহলে বন্ডের টাকাটা উইল বি অ্যামোর্টাইজড, পরিশোধ করা হয়, ইকুয়ালি সমানভাবে, ওভার ইটস লাইফ এটার জীবনকাল ধরে, অর্থাৎ বন্ডের ভ্যালু প্রতি বছর পরিশোধ করা হয়। If an investor has a minimum required rate of return 5%, required rate of return 5%, what is the bond's present value for the investor? তাহলে আমাদেরকে বন্ডের প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে। তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। এটা হচ্ছে বন্ডের অঙ্ক এবং নির্দিষ্ট মেয়াদি বন্ড। তাহলে বন্ডের অঙ্ক, নির্দিষ্ট মেয়াদি বন্ড মানে 4টা সূত্র, কিন্তু এখানে বলা হচ্ছে দ্য বন্ড অ্যামাউন্ট উইল বি অ্যামোর্টাইজড ইকুয়ালি ওভার ইটস লাইফ। বন্ডের টাকাটা পরিশোধ করা হবে সমানভাবে এটার জীবনকাল ধরে। তাহলে আমরা জানি বন্ডের ভ্যালু প্রতি বছর পরিশোধ করলে কত নাম্বার সূত্র, অবভিয়াসলি 4 নাম্বার সূত্র। তাহলে 1 নাম্বার বলি, 2 নাম্বার বলি, 3 নাম্বার বলি, 5 নাম্বার বলি, সবগুলো সূত্র কিন্তু আমরা ইজিলি অ্যাপ্লাই করে ফেলছি। আর 4 নাম্বার সূত্র যখনই অ্যাপ্লাই হবে তখনই তোমাদেরকে বুঝে নিতে হবে, তার আগে কিছু ক্যালকুলেশন আছে। তাহলে আগে আমরা একটু ক্যালকুলেশনগুলো করে নিই। তাহলে দেখো, প্রথমে আমরা বের করে নিলাম প্রিন্সিপাল রিপেমেন্ট, যেটাকে বিটি দ্বারা প্রকাশ করা হয়। 1000 টাকা মূল্যের বন্ড, 5 বছর মেয়াদি বন্ড, তাই 1000কে 5 দ্বারা ভাগ করলে কত আসবে, প্রতি বছরে 200 টাকা করে আসবে। এটা হচ্ছে প্রিন্সিপাল রিপেমেন্ট অর্থাৎ বিটির মান। এরপর লিখলাম ক্যালকুলেশন অফ আইটি প্লাস বিটি। তাহলে আইটি প্লাস বিটি কিভাবে নির্ণয় করে দেখো, প্রথমে লিখলাম ইয়ার পরে বিবি বিগিনিং ব্যালেন্স, আইটি মানে ইন্টারেস্ট, বিটি মানে প্রিন্সিপাল রিপেমেন্ট, আইটি প্লাস বিটি অর্থাৎ আইটি এবং বিটি যোগ করে দিব। এরপর ইবি মানে এন্ডিং ব্যালেন্স। তাহলে ইয়ারটা আমরা লিখে ফেললাম 1 থেকে 5 বছর, 1 2 3 4 5 লিখে ফেললাম, এটা আমাদের কাছে আছে।
পাশাপাশি আমাদের কাছে বিটির মানও আছে কত, প্রতি বছরে 200 টাকা। বিটির মান 5 বছরে 200 টাকা করে লিখে ফেললাম। তাহলে ইয়ারের কাজও শেষ, বিটির কাজও শেষ। এখন আমরা প্রথমে ইয়ার 1-এ বিগিনিং ব্যালেন্স কত লিখলাম, 1000। বন্ডের মূল্য কত ছিল, 1000। এই 1000 টাকা থেকে প্রথম বছরে 2000 টাকা পরিশোধ করা হয়ে গেছে, তাহলে আর কত টাকা, 800। তাহলে ফার্স্ট ইয়ারের এন্ডিং মানে সেকেন্ড ইয়ারের বিগিনিং, এই 800। সেখান থেকে 200 টাকা পরিশোধ করলে আর কত থাকে, 600। সেকেন্ড ইয়ারের এন্ডিং মানে থার্ড ইয়ারের বিগিনিং, 600। সেখান থেকে 200 গেলে আর কত, 400। আর থার্ড ইয়ারের এন্ডিং মানে ফোর্থ ইয়ারের বিগিনিং, সেখান থেকে আবার 200 গেল, আর কত, 200। আর ফোর্থ ইয়ারের এন্ডিং মানে ফিফথ ইয়ারের বিগিনিং, তাহলে সেখান থেকে আবার 200 পরিশোধ করলে কত থাকে, 0, অর্থাৎ তার কোনো ব্যালেন্স থাকবে না। তাহলে ইয়ারের কলামটাও শেষ, বিগিনিং ব্যালেন্সের কলামটাও শেষ, বিডির কলামটাও শেষ, ইবি অর্থাৎ এন্ডিং ব্যালেন্সের কলামও শেষ। এখন আমাদের কাছে আছে আইটি। তাহলে আইটি মানে ইন্টারেস্ট। ইন্টারেস্ট সবসময় বিগিনিং ব্যালেন্সের হবে। তাহলে কত পার্সেন্ট, 6%। 2 নম্বর কলামের উপর 6%, 1000 টাকার 6% 60 টাকা। তারপরে এটার উপর 6% 48, তারপরে 36, তারপরে 24, তারপরে 12। তাহলে আমরা আইটিও পেয়ে গেলাম। আইটিও আছে আমাদের কাছে, বিটিও আছে। দুইটা যোগ করে দিলে 260, 248, 236, 224 এবং 212। তাহলে আমাদের আইটি প্লাস বিটি দরকার ছিল কয় বছরের, 5 বছরের। যেহেতু বন্ডের ভ্যালু কয় বছর, 5 বছর। এখন সূত্র দিয়ে দিলাম, উই নো ভ্যালু অফ বন্ড ইকুয়াল সামেশন অফ আইটি প্লাস বিটি ডিভাইডেড বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার টি। তাহলে আমরা জানি টি মানে সময়টাকে আলাদা 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 করে লিখতে হয়। তাহলে এটা 5 বছর মেয়াদি বন্ড ছিল, তাহলে সময় কত হবে, 1, 2, 3, 4, 5। এই দেখো, তাহলে আইটি প্লাস বিটি 5 বার লিখছি, 1, 2, 3, 4, 5। তাহলে প্রথম আইটি প্লাস বিটি 260, তারপর 248, তারপর 234, তারপর 224, তারপর 212। আইটি প্লাস বিটি লিখে ফেললাম উপরে সবগুলোই। এরপরে ক্যারির মান কত ছিল, 5% ছিল। ইন্টারেস্ট রেট 6% ছিল, ওটা ছাড়া অন্য যে রেট ছিল সেটা হচ্ছে ক্যারি, 5% লিখলাম। আর টি এর মান 1, 2, 3, 4, 5। এখন ক্যালকুলেশন করলে আনসার আসবে কত, 1026। তাহলে এই লেকচারে আমরা কি কি শিখলাম, এই লেকচারে আমরা শিখলাম বন্ডের বেসিক বিষয়। পাশাপাশি আমরা বন্ডের ভ্যালু নির্ণয়ের জন্য 5টা সূত্র শিখছি, এবং এই 5টা সূত্র কখন কোন অঙ্কে অ্যাপ্লাই করতে হয় সেটা জানলাম। আর ওই 5টা সূত্রের অ্যাপ্লিকেশন কিন্তু এই লেকচারে ছিল। আমরা 4টা অঙ্ক করছি, 4টা অঙ্কের মধ্যে 5টা সূত্র অ্যাপ্লাই করছি। 1 নম্বর অঙ্কে আমরা 1 নম্বর 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করছি। তারপরের অঙ্কে আমরা জিরো কুপন বন্ড অ্যাপ্লাই করছি। তারপরের অঙ্কে আমরা চিরস্থায়ী বন্ডের সূত্র অ্যাপ্লাই করছি। তারপরের অঙ্কে আমরা বন্ডের ভ্যালু প্রতি বছর পরিশোধ করলে সেই সূত্রটা অ্যাপ্লাই করছি। তাহলে মোটামুটি এই লেকচারে আমরা অনেক কিছু জানলাম। তারপরেও তোমাদের বুঝতে সমস্যা যদি হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।